মর্ত থেকে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিসর্জনের আগে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা। সারা দেশে বিশেষ নিরাপত্তা। জাতিসংঘ অধিবেশনের শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এখনও বহাল ১৪৪ ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা পুলিশের। দিনের পর দিন ডাস্টবিন ভাগাড়ে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস না করায় বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। দায়সারা হাসপাতাল ও সিটি কর্পোরেশন। এবং ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর। গ্রেটা থানবার্গ সহ আটক ২ শতাধিক অধিকার কর্মী। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ইতালি, জার্মানি, গ্রিসে বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসেন। মর্ত থেকে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিসর্জনের আগে সিঁদুর খেলায় মেতে উঠেছেন ভক্তরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার উম্মে হানি। চট্টগ্রামে ফেরদৌস লিপি, সিলেটে অপু বণিক, ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তী এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। ঘট বিসর্জন শেষে এখন যে অনুষ্ঠানটি চলছে সেটি হচ্ছে দেবীকে বরণ করার অনুষ্ঠান এবং এখন কিন্তু লাইন ধরে ধরে আসলে নারীরা এখানে আসছেন এবং মণ্ডপের উপরে যেখানে প্রতিমার বেদি সেখানে তারা উঠে দেবীর পায়ে আসলে যে সিঁদুর রয়েছে সেটি অর্পণ করছেন এবং এর পরপরই কিন্তু এর পরপরে কিন্তু যে সিঁদুরটুকু অবশিষ্ট থাকবে সেটুকু দিয়েই আসলে তারা সিঁদুর খেলবেন। এবং একটু বলে রাখি যে সিঁদুর খেলার এই যে রীতি সেটি কিন্তু বাংলা শাস্ত্রীয় ধর্মের আসলে একটি আচার এবং সেখান থেকেই কিন্তু নারীরা সিঁদুর খেলার মধ্যে দিয়ে কিন্তু তারা সংসারের আসলে শান্তি এবং মঙ্গল কামনা করে। এবং হিন্দু সনাতন নারীদের বিশ্বাস যে দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে যে সিঁদুর অবশিষ্ট থাকে সেটি আসলে নারীর সারা বছর ধরে নিজেদের কাছে রাখেন এবং তাদের বিশ্বাস এটি তাদের স্বামী সন্তান নিয়ে সংসারে সুখ এনে দেবে। এবং দেবীর এখন কিন্তু হচ্ছে প্রত্যেকটি নারী দেবী প্রতিমার পায়ে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন এবং আশীর্বাদ চাচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি নানা আচারে শেষ হয়েছে দেবী দুর্গার দশমীর পূজা এবং আজ সকালে এখানে অনুষ্ঠিত হয়েছিল দশমীর বিহিত পূজা। এরপরে কিন্তু পুষ্পাঞ্জলি হয় এবং এরপরে বিদায়ী দেবী দুর্গার কাছে হাত জোড় করে আসলে প্রণাম করেছেন সবাই। এবং এখন আসলে এই মুহূর্তটি আসলে একটি আবেগ ঘন মুহূর্ত এবং একদিকে যেমন বিদায়ের সুর বাজছে তেমনি কিন্তু হচ্ছে অশ্রু সজল চোখে দেবীর বিদায়ের ক্ষণকে কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং একটু বলে রাখি যে আর কিছুক্ষণ পরেই সিঁদুর খেলা হবে এবং সিঁদুর খেলার পরে কিন্তু এবং বিকেলের দিকে রয়েছে এখানে বিজয়া দশমীর একটি শোভাযাত্রা রয়েছে। দেখুন আজ আকাশে বাতাসে যেন বিজয়া দশমীর যে বিষাদের সুর সেটি কিন্তু বাজতে শুরু করেছে। আজ সকাল থেকে বিজয়া দশমীকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু সব ভক্তরা আছেন এখানে, সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং মায়ের পায়ে সিঁদুর, আলতা এবং শাখা রয়েছে সেগুলো কিন্তু সমর্পণ করছেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসবটি শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবটি কিন্তু আজকে এই বিজয়া দশমীর মধ্য দিয়েই কিন্তু সমাপ্তি ঘটবে। ঠিক সকালবেলার ঘট বিসর্জন হয়েছে, দর্পণও এখানে আমরা দেখতে পেয়েছি এবং এখন দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনে আছি যেখানে সিঁদুর খেলায় মত্ত হয়েছেন এখানে সনাতন ধর্মাবলম্বীরা সবাই। সকালে সারা দেশের কিন্তু মণ্ডপগুলোতে কিন্তু এই বিহিত যে পুজোটি রয়েছে সেগুলো কিন্তু
অনুষ্ঠিত হয়েছে এবং এবছর সিলেট মহানগরী সার্বজনীন এবং পারিবারিক পুজো মিলিয়ে কিন্তু 162টি এবং জেলায় 456টি পুজো সহ সর্বমোট 618টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের যে মুহূর্তটি সেটি বিকেল 4টা থেকে শুরু হবে এবং সিলেটের যে কিনব্রিজ রয়েছে সেই কিনব্রিজের সুরমা নদীতে কিন্তু মায়ের প্রতিমাকে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই বিজয়া দশমী সমাপ্তি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই শাখা সিঁদুর নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু এখানে সিঁদুর নিয়ে খেলছেন এবং মূলত স্বামীর মঙ্গল কামনায় কিন্তু আজকে এখানে সিঁদুর খেলা হচ্ছে এবং বিভিন্ন প্রত্যন্ত জেলা উপজেলা থেকে কিন্তু তারা এখানে এসে সম্মিলিত হয়েছেন এবং মায়ের পায়ে কিন্তু একদম সর্বশেষ যে শ্রদ্ধাটি সেই শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা মনে করছেন যে সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে কিন্তু তারা তাদের বাকি জীবনগুলো যাপিত হবে। এই মুহূর্তে বিজয়া দশমীর সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। সেখানে আছেন আমার সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। শুনবো তার কাছ থেকে বিজয়া দশমীর সর্বশেষ খবরাখবর। বিপুল উৎসব উদ্দীপনার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই 5 দিন কিন্তু শারদীয়া দুর্গা উৎসবের অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে সপ্তমী তিথিতে দেবীকে প্রাণ প্রতিষ্ঠা, ঘটদান, চক্ষুদান সব বিভিন্ন আচারে পূজা করা হয়। অষ্টমীতে সন্ধি পূজা সহ বিভিন্ন পূজা করা হয় এবং নবমীতে প্রার্থনার মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় পর্বে জানানো হয় এবং দশমীতে আজকে সকাল 9টা 57 দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। এর মধ্য দিয়ে দেবী দুর্গা কৈলাসে স্বামী গৃহে ফিরে গেছেন এবং ভক্তকুলকে আশীর্বাদ করেছেন। একদিকে বিদায়ের যে বিষাদের সুর, অপরদিকে আবার আসছে বছর দেবী মা দুর্গা ভক্তকুলে আসবেন এবং আশীর্বাদ করবেন, সেই আনন্দ কিন্তু কাজ করছে। এখন এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড় গগন সবাই রোড সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সিঁদুর খেলা। এখানে হিন্দু সম্প্রদায়ের সদবা নারীরা কিন্তু এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে স্বামী সংসারের পাশাপাশি পরিবারে যেন সুখে শান্তিতে থাকে, সেই লক্ষ্যে কিন্তু তারা আজকে মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছেন এবং সিঁদুর একে অপরের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে কিন্তু তারা এই উৎসবটি উদযাপন করছেন। সব মিলিয়ে যে এখানে যে 5 দিনের যে আনুষ্ঠানিকতা, আজকে কিন্তু এখানে একদিকে বিষাদে যেমন সুর বাজছে, অপরদিকে কিন্তু মহিষাসুর এবং রক্তবীজকে পরাজিত করার মতো পরাক্রমশালী ওষুধের পরাজিত করে বিজয়ের যে আনন্দ, সেটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের নরনারীরা উপভোগ করছেন। সব মিলিয়ে যে আনন্দ উৎসব বিরাজ করছে সেটি কিন্তু আজকে দিনভর চলবে, অর্থাৎ দশমী তিথি আজকে 3:30 পর্যন্ত আছে। সব মিলিয়ে এই আনন্দ উৎসব কিন্তু প্রত্যেকটি মন্দিরে চলছে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা 581টি মন্দিরে কিন্তু একইভাবে এই সিঁদুর উৎসবটি চলছে। এই মুহূর্তে কক্সবাজারে আছেন, লাবণী পয়েন্টে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। কক্সবাজার সমুদ্র সৈকত, এই সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন হবে এবং এরই মধ্যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যেহেতু টানা ছুটি চলছে বা দুর্গাপূজাকে কেন্দ্র করে যেহেতু টানা ছুটি চলছে, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পুরো কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী যেটি বলছে, তাদের প্রায় 300 সদস্য শুধু সমুদ্র সৈকত এলাকায় 150 এবং বাকি আরও যে শহর এবং উপজেলাগুলোতে আরও প্রায় 150 মতো সদস্য নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করছি, সমুদ্র সৈকতে যেহেতু সাগর উত্তাল রয়েছে এবং যেখানে প্রতিমা বিসর্জন করা হবে সেই জায়গায় কিন্তু সেনাবাহিনী মাইন সুইমিং যেটা আছে সেটি করছে। পুরো কয়েক কিলোমিটার এলাকায় তারা মাইন সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি টহল টিম রয়েছে, টহল টিম যেখান থেকে লোকজন প্রবেশ করবে সেই জায়গায়ও কিন্তু আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীর অবস্থান রয়েছে এবং দুই পাশে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সেই জায়গাগুলোকে এখন আরও বেশি নিরাপদ করার জন্য সেনাবাহিনী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি এখানে কোস্টগার্ড এবং নৌবাহিনীর টিম রয়েছে, জেলা পুলিশের রয়েছে, ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি র্যাব সদস্যরাও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিটি পয়েন্টে অবস্থান করছে। যেহেতু প্রতিমা বিসর্জন হবে, কক্সবাজারে প্রায় অর্ধশতাধিক প্রতিমা বিসর্জন লাবণী পয়েন্টেই করা হবে সেটি বলা হচ্ছে। তারপরও উপজেলাগুলো থেকে আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট কিছুটা নিরাপত্তার কারণে মানুষজনকে চলাফেরার কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু বাকি যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক, তারা বৈরী আবহাওয়া
আবহাওয়ার মাঝেও কিন্তু আনন্দ উৎসবে মেতে রয়েছে। তারা সমুদ্রের ডুনা জলেও যেমন গোসল করছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি তারা ছবি তুলছে, আবার পরিবার পরিজন নিয়ে বালুচরে তারা বালি নিয়ে খেলা করছে। এভাবেই কিন্তু প্রতি মুহূর্ত কাটছে পর্যটকদের। এই বিপুল সংখ্যক পর্যটককে কেন্দ্র করে যেহেতু সাগর উত্তাল রয়েছে, 3 নম্বর সতর্ক সংকেত, নিম্নচাপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যারা সমুদ্র স্নান করছে তাদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মীরা কিন্তু নিয়ন্ত্রণ তারা চেষ্টা করছে। তার পাশাপাশি নৌবাহিনীর ডুবুরি দল রয়েছে, কোস্টগার্ডের ডুবুরি দল রয়েছে, সবাই একযোগে যাতে পর্যটকদের নিরাপত্তা দেওয়া যায় সেজন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং পুরো কক্সবাজার বলা হয়ে থাকে, যেহেতু নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি ও এনসিপি নেতারা। এদিকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিকতা জানিয়ে তিনি বলেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। It was a successful trip. ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা গেছে, যা দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থির করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই পরীক্ষা অগ্নি পরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আশেপাশে অনেক লোক রয়েছে। এ সময় পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করায় পেছনে রয়েছে আওয়ামী লীগ ও ভারত। কিন্তু বিভ্রান্তি ছড়ায়, অমুক প্রতীক না দিলে নির্বাচন করব, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদের নির্বাচন না দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন। সময় সংবাদে আরো থাকছে। 1 বছরে খুলনার নদ নদী থেকে অর্ধশত মরদেহ উদ্ধার, তদন্ত বিচার প্রক্রিয়ায় নিয়ে অগ্রগতি, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় বেপরোয়া অপরাধীরা। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত 1/2 শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 1/2 শত বাড়িঘরে। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। তবে লুটপাটের শিকার ব্যবসায়ী ও পরিবারগুলো এখন অনেকটাই নিঃস্ব। নিজ বাড়িঘর ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। টিভি, ফ্রিজ যা বদিত শেষ। এদিকে মানে গাড়ির মাঝে মারামারি দেখছে যে আমি আমার নিজে গাড়িটা সরে ফেলে গেছে আর কি, সরাইতে আসতেছে তো আর আগুন জ্বলে গেছে, আর আমি তো আর মাথা খারাপ হয়ে গেছে। ধর্ষণ ও সহিংসতার ঘটনার তদন্তে এর মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা কাজ কিন্তু শুরু করে দিয়েছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এখানে যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের ক্ষয়ক্ষতির বিবরণ সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন। আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু হয়তো পণ্য সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো।
সেনাবাহিনী জানায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে সাজেক সহ অন্যান্য পর্যটন কেন্দ্র। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি, পর্যটকরা আসতে পারেন এবং যেহেতু অবরোধ নেই, সেটা 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, ব্যবসা বাণিজ্য দোকানপাট এবং এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। খুলনায় হত্যার পর নদীতে মরদেহ ফেলে দেওয়ার ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। গত 1 বছরে বিভিন্ন নদ নদী থেকে উদ্ধার হয়েছে অর্ধশত মরদেহ। তদন্ত এবং বিচার প্রক্রিয়ায়ও নেই উল্লেখযোগ্য অগ্রগতি। সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনা অঞ্চলের বিভিন্ন নদ নদীতে প্রতিনিয়ত ভেসে উঠছে অজ্ঞাত আর ক্ষতবিক্ষত মরদেহ। এতে সৃষ্টি হয়েছে আতঙ্ক। নৌপুলিশের তথ্যমতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে গত 1 বছরে নদ নদী থেকে উদ্ধার হয়েছে 50টি মরদেহ, যার অধিকাংশ হত্যাকাণ্ডের শিকার। এর মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি 20 জনের পরিচয়। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী এবং 11 জন শিশু। লাশগুলোর মধ্যে রূপসা নদী থেকে 40%, ভৈরব নদ থেকে 30%, পশুর নদী থেকে 20% এবং অন্যান্য নদী থেকে 10% উদ্ধার হয়েছে। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইন প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রকৃত অপরাধী তারা কিন্তু এটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটা কার্যকলাপ করে যাচ্ছে, অর্থাৎ লাশকে গুম করার জন্য নদীতে ফেলাই দেওয়া হচ্ছে। ওই পুলিশকে আরও শক্তিশালী হতে হবে, তাদের ভূমিকাকে মানে নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে সেইটা নিশ্চয়তা দিতে হবে এবং পুলিশকে আধুনিকায়ন করতে হবে, তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে। আমাদের চারিদিকেই সংস্কার চলছে। এই সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি প্রশাসনিক সংস্কারও প্রয়োজন, সাথে সাথে আমাদের মানসিক সংস্কারও প্রয়োজন। এই সংস্কারগুলো যদি আমরা নিজেরা করতে পারি তাহলে এই হত্যাকাণ্ড বলেন, নদীতে লাশ ফেলা বলেন, এগুলো অনেকাংশে কমানো সম্ভব। এদিকে দীর্ঘ সীমানার কারণে তদন্ত প্রক্রিয়ায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে নৌপুলিশ বলছে পারস্পরিক সহযোগিতায় সংকট সমাধানের চেষ্টা করছেন তারা। প্লেস অফ অকারেন্সের যে দূরত্ব তদন্তের ক্ষেত্রে মাঝে মাঝে অসুবিধা তৈরি করে। অনেক সময় যারা অভিযুক্ত বা আসামি যাদেরকে আমরা বলে থাকি তাদের সন্ধান পেলেও সেখানে অভিযান পরিচালনা করতে করতে কিছুটা দেরিও হয়ে যায়। আমরা সংশ্লিষ্ট থানাকে বলে দিই যে আমাদের এরকম একটি তথ্য আছে বা এরকম একটি লোককে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন তারা আমাদের সেই সহযোগিতা করে থাকে। চলতি বছর নৌপথে মরদেহ উদ্ধারের ঘটনায় 9টি হত্যা মামলা হয়েছে, তবে এসব মামলায় একটিও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সে খবর জানাতে নগরীর চকবাজারে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। 1 ঘন্টা আগে থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এর ফলে কিন্তু বেশ কিছু সড়কে কিন্তু পানি উঠে যাচ্ছে। হাতের সামনে আমরা আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে এদের চট্টগ্রামের চকবাজার, কাতালগঞ্জ, পাকড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু পানি নিচে হাত সময় পানি উঠেছে, কোথায় সমসমানে পানি উঠেছে। এতে করে সাধারণ মানুষকে কিন্তু বিভিন্ন গন্তব্যে যেতে কিন্তু মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি এই মুহূর্তে যে কাতালগঞ্জ আছি এই এলাকায় সবসময় কিন্তু পানি উঠে, আজকেও কিন্তু পানি উঠেছে এবং পাঁচটা এলাকায় পানি উঠেছে এবং চকবাজার এলাকায় পানি উঠেছে। তো এই যে বারবার জলাবদ্ধতা হচ্ছে, এই জলাবদ্ধতার জন্য কিন্তু 4টি সংস্থার সমন্বয়ে 14,000 কোটি টাকা প্রকল্প নেওয়া হয়েছিল এবং 11,000 কোটি টাকা ইতিমধ্যে, সেই 8,000 কোটি ইতিমধ্যে সেখানে খরচ করা হয়। তারপরে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাচ্ছে না। কিন্তু গত বছর আমরা দেখেছি জলাবদ্ধতার হার কিছুটা কম ছিল। তবে এই যেটি বলা হয় সবচেয়ে যে এলাকা হয় যে 2 নাম্বার গেট এবং এই যে এবং জিসি মোড়, যে এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় ওই এলাকায় কিন্তু এখন এরকম জলাবদ্ধতা হয় না। রিকশাওয়ালা এবং সাধারণ ভ্যান এবং যে সিএনজি চালক তাদের সাথে কথা বলেছিলাম, তাদের যে আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রামের এই জলাবদ্ধতার
কারণে কিন্তু যে বিভিন্ন যে ব্যবসায়ী এলাকা রয়েছে সেখানে কিন্তু মানুষকে বড় ধরনের মাসুল দিতে হয়, যেহেতু বন্দরনগরী চট্টগ্রাম। তো সেক্ষেত্রে সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে কিন্তু বিভিন্ন এলাকা পানি উঠে গেছে। বিভিন্ন অলিগলিতে কিন্তু যে অলিগলিগুলো রয়েছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি পানি উঠেছে। তবে বড় বড় যে এলাকা, বিশেষ করে মুরাদপুর, জিসি মোড়, আগ্রাবাদ সহ যেখানে সবচেয়ে বেশি পানি উঠছে সেখানে কিন্তু এই পর্যন্ত পানি উঠে। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা চট্টগ্রাম নিচু এলাকা কিন্তু চলে গেছে। পেয়েছি আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। পরিবেশ দূষণ রোধ, জনস্বাস্থ্যের সুরক্ষা ও স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িতদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটা অমীমাংসিত। ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব বর্জ্য নিয়ে যেন অনেকটা দায়সারা ভাব হাসপাতাল ও সিটি কর্পোরেশনের। কামরুল হাসানের প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, সিরিজের এটা মেনটেন করে করতে হয়, সতর্ক হয়ে কাজ করতে হয়। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্লাডগুলা এগুলো যাতে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে রেখে কাজ করি আমরা। অনেক খারাপ লাগে কিন্তু করে যাবো, কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তবে মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ সাফল্য অর্জনকারী বাংলাদেশি ক্ষুদে বিজ্ঞানীদের সংবর্ধনা দিয়েছে আকিজ গ্রুপ। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো সম্মিলিতভাবে অর্জন করেছে 14টি স্বর্ণপদক ও 3টি রৌপ্য পদক, যা দেশীয় উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উপলক্ষে এই গৌরবের অভিযাত্রায় পৃষ্ঠপোষক হিসেবে পাশে ছিল দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ফার্ম ফ্রেশ, যা আকিজ ডেইরি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রতিযোগিতায় সার্বিক ব্যবস্থাপনায় ছিল উদ্ভাবনী প্ল্যাটফর্ম ড্রিমস অফ বাংলাদেশ।
গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাধার পরও উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। নেতানিয়াহু বাহিনী ১৩টি জাহাজ আটক করলেও প্রায় ৩০টি নৌযান এখন গাজার উপকূল থেকে অল্প দূরত্বে রয়েছে। এর আগে ৩৭ দেশের ২০০-র বেশি অধিকার কর্মীকে গ্রেফতার করে ইসরায়েলের নৌবাহিনী। এদিকে গাজায় বিভিন্ন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একদিনে ৭৩ জন নিহত হয়েছেন। গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বুধবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে। ৪০টির বেশি বেসামরিক নৌযান থেকে ১৩টি জাহাজ আটক করা হয়। বহরের কয়েকটি জাহাজে নৌসেনারা উঠে পড়েন এবং নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০-র বেশি মানবাধিকার কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের ইসরায়েলের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে। কিছু নৌযান থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে যাত্রীরা তাদের পাসপোর্ট দেখিয়ে দাবি করেছেন যে তাদের জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ইসরায়েলি নৌবাহিনীর দাবি ফ্লোটিলার এই কর্মীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছে। এর আগে গাজামুখী নৌযানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনটিতে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেয়া আলোকচিত্রী, শিল্পী ও সমাজকর্মী শহীদুল আলম। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। বেশিরভাগ নৌযান বাধা এড়িয়ে এখনও গাজার উদ্দেশ্যে এগোচ্ছে। ফ্লোটিলা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয় অবৈধ ইসরায়েলি হস্তক্ষেপ তাদের থামাতে পারবে না। তারা জানায় ফ্লোটিলার এই মিশন শান্তিপূর্ণ মানবিক কার্যক্রম। এদিকে গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে। স্কুল হিসেবে পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে আশ্রয় নেওয়া বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে পৌঁছালে নতুন এক বিমান হামলায় তাদের মধ্যে কয়েকজন উদ্ধারকর্মী হতাহত হন। আলফালা অঞ্চলের আরেকটি স্কুলও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার 4-এই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর তাই এবার ক্ষমা চেয়েছেন আরেক অধিনায়ক জাকেরও। অন্যদিকে আফগানিস্তানের বিদায় হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই দুদল লড়বে টি-20 সিরিজে। তবে সিরিজের আগে একের পর এক দুঃসংবাদ টাইগার সিরিজে। নেই লিটন। ভিসা জটিলতায় স্কোয়াডে থেকেও এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেনি সৌম্য সরকার। বাংলাদেশের সঙ্গে হেরেই এশিয়া কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের। এই সিরিজেও বাংলাদেশকে বেশ সমীহ করছে আফগানরা। তবে তাদের কাছে জয় পরাজয়ের চেয়েও বিশ্বকাপের প্রস্তুতি গুরুত্বপূর্ণ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মর্ত থেকে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিসর্জনের আগে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা। সারা দেশে বিশেষ নিরাপত্তা। জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। এবং ইসরায়েলি বাধার পরও গাজার দিকে ফ্লোটিলার নৌবহর। গ্রেটা থানবার্গ সহ আটক ২ শতাধিক অধিকার কর্মী। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ইতালি, জার্মানি, গ্রিসে বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। অর্জিতা শেজিন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।